যখন পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না, এমন এক পরিস্থিতিতে ২০০৪ সালে বিকল্প একটি বাহিনী হিসেবে র্যাব কার্যক্রম শুরু করেছিল। তবে পরবর্তীতে তাদের বিরুদ্ধে নির্যাতন সহ নানা রকম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠে। এমনকি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালে বাহিনীটির কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিএনপির শাসনামলে গঠন হওয়া সেই বাহিনীর বিলুপ্তির কথা বলছে খোদ বিএনপি। বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকারের আমলে আইনশৃঙ্খলার চরম অবনতি ঠেকাতে ২০০২ সালে অক্টোবরে মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে সারা দেশে একযোগে অভিযান শুরু করেছিল সেনাবাহিনী। আলোচিত সমালোচিত সে অপারেশন ক্লিন হার্ট সমাপ্তির পর আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি পদক্ষেপের প্রয়োজনীয়তা থেকে ২০০৪ সালের ২৬ মার্চ যাত্রা শুরু হয় চৌকস বাহিনী র্যাবের। অনেক ক্ষেত্রে অপরাধ কার্যক্রম কমে আসা এবং ক্রসফায়ার নামে সন্ত্রাসীদের দমন প্রথম দিকে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তবে সেই ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ নিয়েই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠতে শুরু করে। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুসারে বিএনপির শাসনামলে ২০০৪ থেকে ২০০৬ সালের মধ্যে র্যাবের ক্রসফায়ারে প্রায় ৩৮০ জন নিহত হয়। র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ, চাঁদাবাজি, ডাকাতির মতো অভিযোগ ২০০৫ সালেই তোলা হয়েছিল মার্কিন তার বার্তায়। বিভিন্ন সময় বন্দুকযুদ্ধে মৃত্যু নিয়ে বিতর্ক হলেও মূলত দুটি ঘটনা র্যাবকে বড় বিতর্কের মুখে ফেলে দেয়। একটি ২০১৪ সালে নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনায় র্যাবের সম্পৃক্ততা, অন্যটি ২০১৮ সালে টেকনাফের ইকরামুল হক হত্যাকাণ্ড ক্রসফায়ারের অডিও ফাঁস। এছাড়া অর্থের বিনিময়ে ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া ঘুষ, চাঁদাবাজি এমন বিভিন্ন অপরাধের অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন আসতেই থাকে। তবে বড় একটা ধাক্কা আসে ২০২১ সালের ডিসেম্বরে, যখন গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এবং এর ৬ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার পর থেকে র্যাবের ক্রসফায়ার অনেকটাই কমে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, দেশের নিরাপত্তা রক্ষায় যারা কাজ করছে তাদের উপর এই ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। যুক্তরাষ্ট্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ৬০০টির মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ৬০০ জনেরও বেশি মানুষের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়ী। অন্যদিকে বর্তমান সরকারের গুম সংক্রান্ত যে কমিশন গঠন হয়েছে তাদের একটি সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত ১৬০০ এর বেশি অভিযোগ পেয়েছে তারা। এর মাঝে ৪০০ অভিযোগ খতিয়ে সর্বোচ্চ ১৭২টি অভিযোগ পাওয়া গেছে র্যাবের বিরুদ্ধে। গুম সংক্রান্ত অভিযোগের জবাবদিহিতার কাজও শুরু হয়েছে বলে উল্লেখ করেন কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার র্যাবের পক্ষ থেকেও বলা হয়, গুমের অভিযোগ এবং আয়নাঘরের বিষয়ে তদন্ত চলছে। আর এদিকে আয়নাঘর গুম খুনের অভিযোগে ক্ষমা চেয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান। কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় গত বৃহস্পতিবার দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করেন তিনি। র্যাব দ্বারা যারা নির্যাতিত, অত্যাচারিত হয়েছেন এবং নারায়ণগঞ্জের ৭ খুন সহ যারা র্যাবের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এ সময় তাদের পরিবারের কাছেও ক্ষমা চান তিনি। এর আগে জুলাই আন্দোলনে সহিংসতার প্রেক্ষাপটে পুলিশের তরফ থেকে ক্ষমা চাওয়া হয়েছিল। সেই আন্দোলন চলার সময় র্যাবের হেলিকপ্টার থেকেও গুলি করার অভিযোগ উঠেছিল। এবার র্যাবের পক্ষ থেকে এমন সময় ক্ষমা চাওয়া হলো যখন ক্রমাগত বাহিনীটির বিলুপ্তির দাবি উঠছে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।